প্রিয় দর্শক, আমি ডক্টর আমিনুল ইসলাম আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রতিদিনকার শোতে। আজকের আমি যে টপিকটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে ভ্যাট ট্যাক্স দিয়ে আসলে বাংলাদেশে থাকা কি লাভজনক কিনা। শুনতে একটু আশ্চর্যজনক মনে হবে যে বাংলাদেশে থাকা লাভজনক মানেটা কি। এটা তো আমাদের দেশ, এটা আমাদের মাতৃভূমি, এখানে থাকা না থাকা আবার লাভজনকের ব্যাপারটা আসছে কেন। এই টপিকটা আমি নির্ধারণ করেছি কারণ গতকালই আমি আমার ফেসবুকে, যেহেতু আমি লেখক মানুষ, আমি নিয়মিত লেখালেখি করি, পত্রপত্রিকায় লিখি, ফেসবুকে লিখি। তো ফেসবুকে আমি একটা ব্যাপার শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ভূ রাজনীতি নিয়ে কথা বলতে, এবং সেখানে আমাকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশ্ন করেছে হচ্ছে ভূ রাজনীতি নিয়ে না। তারা প্রশ্ন করেছে কিভাবে বিদেশে যেতে হবে, কিভাবে যাওয়া যাবে, কোন উপায়ে যাওয়া যাবে, আরো সুযোগ সুবিধা কি পাওয়া যাবে। অর্থাৎ বেশিরভাগ প্রশ্ন তারা ভূ রাজনীতি নিয়ে না করে বিদেশে কিভাবে যাওয়া যায় সেটা নিয়ে প্রশ্ন করেছে। তা আমি বুঝতে পেরেছি যে প্রশ্নটা তারা করেছে কারণ হচ্ছে তারা মনে করেছে আমি যেহেতু বিদেশে থাকি এবং আমি যেহেতু বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়াই, সুতরাং তারা হয়তো বা আমার কাছ থেকে ব্যাপারগুলো জানতে চেয়েছে, যেহেতু তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একটা সময় তারা বিদেশে সেটেল হতে চায়। তো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের মাঝে কারা কারা বিদেশে পড়াশোনা শেষ করে সেটেল হতে চাও বা চলে যেতে চাও। ওই রুমে শতাধিক শিক্ষার্থী ছিল, দুজন ছাড়া আর সবাই হাত তুলেছে যে তারা বিদেশেই চলে যেতে চায়। এবং ওই একই রুমে 9 জন শিক্ষকও ছিল, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, তাদের সবাই হাত তুলেছে তারাও বিদেশে চলে যেতে চায়। তো এই ব্যাপারটা নিয়ে আমি আসলে গতকাল আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম এবং সেখানে আমি নানান সব মন্তব্য পেয়েছি, এবং সেই মন্তব্যের জায়গায় এমন সব মন্তব্য এসছে যেটা আমাকে ভাবিয়ে তুলেছে। যেমন ধরেন, একজন এসে মন্তব্য করেছে যে এদেশে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা তো কোনো মৌলিক অধিকার পাই না, তাহলে এই দেশে আমরা কেন থাকবো, সুযোগ পেলেই তো আমরা বিদেশে চলে যাব, এটাই তো স্বাভাবিক। এই ব্যাপারটা আমাকে ভীষণ রকম ভাবিয়ে তুলেছে। কারণ 23 বছর বিদেশে থাকার পর আমি যেটা দেখেছি, ইউরোপের 4টা দেশে আমি অন্তত থেকেছি দীর্ঘ সময়, যেহেতু আমাকে পড়াশোনা করতে হয়েছে। আমি সুইডেনে মাস্টার্স করেছি, ইংল্যান্ডে পিএইচডি করেছি, নেদারল্যান্ডসেও পড়াশোনা করেছি, এছাড়া আমি এখন এস্তোনিয়ায় পড়াচ্ছি বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই যে ইউরোপিয়ান দেশগুলোতে আমি থাকছি, সেখানে আমি দেখি যে মৌলিক অধিকারটুকু রাষ্ট্র নিশ্চিত করে। আমরা যে ট্যাক্সটুকু দেই সেই ট্যাক্সের কারণে আমাদের মৌলিক অধিকার, অর্থাৎ মৌলিক অধিকার বলতে আমরা কি বুঝি, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, এগুলো তো, তাই তো? এই যে আমাদের 5টা মৌলিক অধিকারের ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু সরকার মোটামুটি নিশ্চিত করে। অর্থাৎ আপনি যদি একজন ক্লিনারও হন, আপনি যে বেতনটা পাবেন না সেই বেতনটা দিয়ে আপনি খেতে পারবেন, আপনি বাসায় থাকতে পারবেন, আপনার চিকিৎসা ব্যবস্থা পাবেন, এবং আপনি মানে অন্যান্য যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো আপনি ফিল আপ করতে পারবেন। এখন এই একই ব্যাপারটা যদি আপনি বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করেন, আপনি কি আসলে মৌলিক অধিকারগুলো পান? আপনাদেরকে এখানে একটা ব্যাপার আমি জানাই রাখি, বাংলাদেশের মানুষ শুধু ট্যাক্স দেয় না, ভ্যাটও দেয়। ট্যাক্স কিন্তু আমরা সবাই দিই না। যেমন ধরেন, ট্যাক্স হচ্ছে একটা, আপনার যদি একটা নির্দিষ্ট পরিমাণ ইনকাম থাকে, আপনি যদি চাকরি করেন, ব্যবসা করেন, আপনার নির্দিষ্ট পরিমাণ ইনকাম থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে, বা আপনার সম্পত্তি যদি থাকে এটার উপর ট্যাক্স দিতে হয়। কিন্তু ভ্যাটটা সবাই দেয়, একদম সবাই দেয়। এই ভ্যাটের জায়গাটায় আপনাকে প্রশ্ন করতে হবে, এবং প্রশ্নটা আমি কেন করবেন সেটাও বলছি। কারণ হচ্ছে, আপনি যখন একজন দরিদ্র মানুষ, ধরেন আপনার ইনকাম হচ্ছে মাসে 5,000 টাকা, কিংবা ধরেন আপনি একজন ভিক্ষুক, আপনি একজন শ্রমজীবী, আপনি একজন বুয়া, কিংবা আপনি একজন খুবই এলিট শ্রেণীর মানুষ, আপনার সবাই ভ্যাট দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ ওই একটা বিস্কুট কিনতে গেলেও যেমন আপনাকে ভ্যাট দিতে হয়, একটা চকলেট কিনতেও আপনাকে ভ্যাট দিতে হয়, আবার আপনি বড় দামি কোনো কিছু রেস্তোরাঁ খেতে গেলেও আপনাকে ভ্যাট দিতে হবে। অর্থাৎ আপনি যাই খাচ্ছেন, যাই ভোগ করছেন, কিনছেন, সেখানে কিন্তু আপনাকে ভ্যাট দিতে হচ্ছে। আপনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু একটা ভ্যাট সেখানে রাষ্ট্র কিন্তু রাখছে। দামটা সেভাবেই নির্ধারিত হচ্ছে, ভ্যাটে চলে যাচ্ছে, ওই কোম্পানি রাখছে, নাহলে বিপণন প্রতিষ্ঠান রাখছে, কেউ না কেউ জায়গায় গিয়ে ওই ভ্যাটটা যাচ্ছে এবং ওই ভ্যাটটা রাষ্ট্র নিয়ে নিচ্ছে। অর্থাৎ একজন যিনি যে ব্যবসায়ী, যিনি কিনা 50 লাখ টাকা মাসে ইনকাম করেন, কিংবা 5 কোটি টাকা মাসে ইনকাম করেন, তিনি একটা বিস্কুটের প্যাকেট কিনতে যে ভ্যাটটা দেন, যিনি মাসে 10,000 টাকা ইনকাম করছেন তিনি কিন্তু একই একই সমান ভ্যাটই দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবাই কি একই রকম সুযোগ সুবিধা পাচ্ছেন? পাচ্ছেন না তো। যে গুলশান বনানীতে থাকছে, তার রাস্তাটা যেমন পরিষ্কার, যে সাধারণ একটা ঢাকা শহরের এলাকায় থাকছে, কিংবা একদম সাধারণ জেলা শহরে থাকছে, সে কি সেটা পাচ্ছে? পাচ্ছে তো না। অন্য সকল কিছুর কথা বাদ দেন,
খাদ্যের ব্যাপারে আসেন, এটা তো প্রথম মৌলিক অধিকারের প্রথম হচ্ছে খাদ্য। তারপরে আমরা বলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমি খাদ্যের ব্যাপারে আসছি। আপনারা কি বাংলাদেশে আমরা যারা থাকি, যারা যেই ইনকামই করি 10-15 হাজার বা 20,000 টাকায়, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কি সঠিকভাবে 3 বেলা খেতে পারি? যা যা আমাদের খাওয়ার দরকার খেতে পারি? পারি না তো। কারণ আমাদের ওই 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 যেই টাকা দিয়ে আমরা ইনকাম করি সেটা দিয়ে তো আমাদের খাদ্য কিনতে আমরা ভালোভাবে পারি না। আমাদেরকে সেখানেও ব্যালেন্স করে চলতে হয়। এরপরে যদি আপনি যাই খান, সেখানে আপনি কি সঠিক খাবার খাচ্ছেন নাকি ভেজাল খাবার খাচ্ছেন? তেল, মরিচ, আটা কোথায় ভেজাল নেই, এই ধরনের খবর কি আসে না? আসে তো নাকি? পত্রপত্রিকায় তো নিয়মিতই ভেজালের খবর আসে না? ভেজাল খাবার খেয়ে কত রকম সমস্যা হয়, আসে না? আর এই ভেজাল খাবার যখন আমরা খাই তখন আমাদের কি করতে হয়? আমাদের শরীর যখন খারাপ হয় আমাদেরকে চিকিৎসা নিতে যেতে হয়, যেটা আরেকটা মৌলিক অধিকার। এখন আপনি বলেন, আপনি কি চিকিৎসাটা সঠিকভাবে পান? পান তো না। যেমন ধরেন আমি যে রাষ্ট্রে থাকি, আমাদের ওখানে চিকিৎসা ফ্রি। ফ্রি কিন্তু না, ওই যে আমি ট্যাক্স দেই, সরকারকে আমি ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের জন্য সরকার আমাকে চিকিৎসাটা ফ্রি দিচ্ছে। ঠিক আছে? আমাদের ওখানে শিক্ষাও ফ্রি। ঠিক আছে? বয়স্ক ভাতা ফ্রি, আরো নানান সব, বাচ্চা হলে বাচ্চার যে ভাতা সেটা দেওয়া হয়, আরো নানান সব ব্যাপার আছে। আমাদের ওখানে গণপরিবহন ফ্রি। আপনার সরকার কি আপনাকে চিকিৎসাটা ফ্রি দেয়? এখন আপনি বলতে পারেন সরকারি হসপিটালে তো চিকিৎসা ফ্রি। এখন আপনি বলেন কয়জন মানুষ সরকারি হসপিটালে চিকিৎসা নিতে যায়? আর যারাও যায় সেখানে কি সেই পরিবেশ আছে? নাকি আপনাকে যেতে হয় কোনো একটা মানে দালাল ধরতে হয়, বা সেখানে নানান সব ব্যাপার আছে, সেখানকার পরিবেশ কেমন, সেখানে কি যাওয়া যায়? তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা, কিংবা আপনি যদি সেখানে শেষ পর্যন্ত পৌঁছাতেও পারেন, আপনি যে সঠিক চিকিৎসাটা পাবেন, ডাক্তার যে আপনাকে সঠিক চিকিৎসা দিবে, আপনি কি সেটা মনে করেন? এখানেই এসে যায় আমাদের শিক্ষা ব্যবস্থা। কারণ ডাক্তাররাও তো ওই শিক্ষা ব্যবস্থা থেকেই উঠে আসা। সকল, শুধু ডাক্তার না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, জজ, ব্যারিস্টার, সাংবাদিক, তারা ওই শিক্ষা ব্যবস্থা থেকে উঠে আসে। এখন বলেন তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন? আমরা কি সঠিক শিক্ষা পাই? আপনাদের কি মনে হয় আমাদের প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এবং টার্সিয়ারি মানে ইউনিভার্সিটি লেভেলে শিক্ষা কি পর্যায়ে আছে? এই যে ইউনিভার্সিটিতে এখন ছাত্রছাত্রীরা মারামারি করছে না, এই যে বিভিন্ন রাজনৈতিক দলের লেজুভিত্তি করে দুই দল মারামারি করছে না? এবং ইউনিভার্সিটিগুলোর শিক্ষকরা তো রাজনীতি করে, এটা তো আমরা সবাই জানি, লাল নীল সাদা দলে বিভক্ত হয়ে রাজনীতি করছে এবং সরকারি দল বা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুভিত্তি করছে এবং দাসত্ব করছে, সেটা তো আমরা জানি, তাই না? তাহলে আমরা কি সঠিক শিক্ষাটা পাই? পৃথিবীর যে মানদণ্ড আছে সেখানে যদি আমাদের যে র্যাঙ্ক করা হয়, আমাদের শিক্ষার র্যাঙ্ক কত হবে কোনো ধারণা আছে? নাই তো। তাহলে আপনি যখন জানেন যে, এবং শিক্ষার ব্যাপার যদি আসে, যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হলো এবং সেখানে সামান্য বৃষ্টিতে কি হলো, আমাদের ঢাকা শহর ডুবে গেল এবং সেখানে পরীক্ষা নেওয়া হলো এবং এটা নিয়ে কিন্তু একটা আন্দোলনও হলো। কারণ হচ্ছে যে কি, এই পরীক্ষা পেছানো হয়নি কেন, এই পানি পাড়িয়ে যেতে হলো, এবং সেখানে আবার আমরা দেখলাম যে প্রশ্নের ভুল টুল ব্যাপার আছে। এইসব আমাদের যুগের পর যুগ, কোনো আমল বলছি না, যুগের পর যুগ ঘটেই যাচ্ছে। সুতরাং আপনার মনে আপনার প্রশ্ন জাগবে যে আপনি ঘর থেকে যখনই বের হন তখন আপনি কি নিরাপদ বোধ করেন? নাকি আপনার সবসময় মনে হয় যে আমি কি ঠিকভাবে সহি সালামতে ঘরে ফিরতে পারবো কিনা? মনে হয় না? একটু রাত হয়ে গেলে আপনার কি মনে হয় না যে আমি কি নিরাপদে ঘরে ফিরতে পারবো কিনা, রাতে কোনো ছিনতাইকারী ধরে কিনা, কিংবা অন্য কোনো বিপদ হয় কিনা? মনে হয় না? তাহলে আপনার যে নাগরিক অধিকার, আপনি খাদ্যটা ঠিকভাবে খেতে পারছেন না, খেতে পারলেও আপনি কি আসলে ভেজাল খাবার খাচ্ছেন কিনা, পেট খারাপ হবে কিনা, হসপিটালে যেতে হবে কিনা, হসপিটালে গেলে কি আপনি চিকিৎসা পাবেন কিনা, যারা চিকিৎসা দিচ্ছে তারা সঠিক এডুকেশন পাচ্ছে কিনা, এইসব চিন্তা করতে করতে আপনি তো আপনার একটা আস্ত জীবন, কিংবা আপনি যদি ঢাকা শহরে থাকেন, ঢাকা শহরের ট্রাফিক জ্যামে আপনাকে আটকে থাকতে হয়। তো এইসব আপনি চিন্তা করেন, তখন এই যে শিক্ষার্থীরা যারা বিদেশে যেতে চায় এবং বিদেশে আমি যে কথাটা বললাম, আমরা যে মৌলিক অধিকারগুলো পাই, সেই অধিকারগুলো তো তারা পাচ্ছে না, তাহলে তারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখবে, এটাই তো স্বাভাবিক। তারা তো এখন তাদের কস্ট বেনিফিট হিসাব করবে যে আমরা ট্যাক্স দিব, আমরা ভ্যাট দিব, আমরা বিস্কুট খেলেও ভ্যাট দিব, কিন্তু একটা শ্রেণী শুধু সকল সুযোগ সুবিধা পাবে আর আমরা কোনো সুযোগ সুবিধা পাবো না। তাহলে এই দেশে থাকা কি আদৌ লাভজনক কিনা? আমরা ট্যাক্স ভ্যাট দিই, সেটা যায় হচ্ছে আমাদের পকেটে, রাজনীতিবিদদের পকেটে, বড় নেতাদের পকেটে, আমরা তো কোনো সার্ভিস পাই না। তাহলে আমরা কেন এই দেশে থাকবো? এদেশে থাকা তো লাভজনক না। এই প্রশ্ন তো আসবেই। আর যখন এই প্রশ্ন আসবে তখন আপনি জানবেন যে দেশে তাহলে তারা কারা থাকছে। মেধাবীরা সবাই তো বিদেশে পাড়ি জমাচ্ছে। তাহলে দেশটা কারা চালাচ্ছে, কারা থাকছে? দেশটা কি আর এমনি এমনি ভাগার হয়ে গেছে? প্রিয় দর্শক,
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।